আমরা 24শে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম। এটা কি আমাদের রাইটস? অপরাধী কখনো অপরাধ করে বলে আমি অপরাধ আর যদি অপরাধী এখন জামাত কেন তার এই বিষয়টা স্পষ্ট করতেছে না? এই যে একটা দলের নেতাকর্মীরা অপরাধ করেছে তার মানে দলকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করবেন, এইটা আসলে এটা আসলে আমরা এখন যারা ক্ষমতায় আসছে তারা আবার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিল। আপনারা যারা অপরাধী ছিল, লেট মি ফিনিশ অ্যাজ সাচ, ক্ষমতা থাকতো আপনারা সেটা না করে বলি আপনি মানে এটা আমি একেবারে শেষে বললাম, আপনার চোখ খুলে যাবে বাস্তবতাটা বলি। জামাতের আসলে মানে এই গান্ডুদেরকে মানে আমি খুব খুব পোকা দেই যে এরা আসলে তাদের মূল কথাগুলো বলতে পারে না। আচ্ছা রবিন ভাইয়া, আপনার কাছে প্রশ্ন, যদি আবারও এমন কোন একটা পরিস্থিতি তৈরি হয় যে রাজপথে নামতে হচ্ছে বা ক্যামেরার পেছনে দাঁড়াতে হচ্ছে, আবারও কি রাজপথে নামবেন? এটা দারুণ একটা কোশ্চেন। এই প্রশ্নটা তাদের বেলায় যাবে না যারা হচ্ছে স্বার্থের জন্যে ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করে, তাদের জন্য যাবে, মানে তাদের সাথে যায় না। আমি আমার আমার পরিবার এই 1971-এর যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধেও ভূমিকা রেখেছে দেশের জন্য, দেশের জনগণের জন্য। আমি 24শে যেমন ভূমিকা রেখেছি। দেশের প্রতি যদি আসলে এই ধরনের কোনো সিচুয়েশন আবার আসে, নিবেদিত হয়েই দেশপ্রেমিক হয়েই রাজপথে থাকবো, জনগণের পাশে থাকবো, দেশের পাশে থাকবো, কোনো ব্যক্তির পাশে না, কোনো ব্যক্তি স্বার্থের জন্য না। এই রাজপথে আসলে সবাই থাকতে পারে না। কেন থাকতে পারে না? স্বার্থ আসলে খুব খুব কাজ করে পলিটিক্সের মধ্যে। বাংলাদেশের পলিটিক্সটা এমন একটা জিনিস, এখানে আপনি মিথ্যা কথা বললেই লেজুর ভিত্তি করলেই আপনি সাইন করতে পারবেন, এখানে আপনি স্বচ্ছ থাকলে আপনি সাইন করতে পারবেন না। আমাদেরকে ফ্রন্ট লাইনে আসতে হবে না, আমি রবিন ফ্রন্ট লাইনে যে আসতে হবে আমার এমন না। আমরা একটু পেছনেই থাকি, একটু গ্যাপেই থাকি, গ্যাপে থেকেই দেশকে কিভাবে আসলে সুন্দর করা যায়, আধুনিক করা যায়, এই জন্য সাজেশন দিতে পারি, আলোচনায় যাইতে পারি যে কিভাবে দেশটাকে সুন্দর করা যায়। দেশের সিস্টেমটা আসলে আমাদের আমাদের মতামত আসলে যখন পলিসি মেকিং হয় তখন নেওয়া হয় না। যদি পলিসি মেকিং এর সময় আমাদের মতামত নেওয়া হয় তাহলে দেশটা মাস্ট বি সুন্দর হবে, কারণ আমাদের চিন্তা ভাবনাই সুন্দর। এই মুহূর্তে যে শিক্ষার্থীরা একটা আন্দোলন করছে, এটার পিছনে কি কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে, কি মনে হয়? আপনি জেনে খুশি হবেন, আমার মেয়ে, বড় মেয়ে, আমার তো দুইটা সন্তান, একটা মেয়ে একটা ছেলে। আমার মেয়ে এইবার একেবারে এই যে এখন সিচুয়েশন চলতেছে, এখন কিন্তু এইচএসসি উনি ফাইনাল পরীক্ষার্থী। রাজুকে ওর পরীক্ষা চলতেছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে। 24-এর 15 জুলাই ওর আমি ভর্তি করাইছি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে, এবং ওর এখন পরীক্ষা হচ্ছে পড়ছে হচ্ছে রাজুকে। আমার বাচ্চাটা এই বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গেছে। আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ড আসতে রিক্সা ভাড়া 20 টাকা, তো এই বৃষ্টির মধ্যে লাগছে আসতে হচ্ছে 60 টাকা দিয়ে। এটা গেল একটা জিনিস। প্রচন্ড বৃষ্টি, একটু একটু বৃষ্টি তো না, প্রচন্ড বৃষ্টি। 4-5 দিন। আচ্ছা, আমার বাচ্চাটা তো এই দেশের বড় হয়েছে। আমি যদি না বুঝি যে এই সিচুয়েশনে একটা দিন ব্রেক দিতেই পারি, আমরা একটা দিন ব্রেক দিতেই পারি, অস্বাভাবিক কিছু না। আমি একটা দিন যদি পরীক্ষায় বিরতি নেই, এটা তো ব্রেনেরও রিল্যাক্স হইলো। হ্যাঁ, ব্রেনেরও রিল্যাক্স দরকার আছে। তো আমার মেয়েটা এখন এইচএসসি ফাইনাল পরীক্ষার্থী, ওর যদি এই কষ্ট হয় তাহলে আমি কেন অন্যান্য শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়াবো না? তাহলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের এই দাবির সাথে আপনি সংহতি প্রকাশ করছেন বা এটাকে যৌক্তিক মনে করছেন? এখন যে জেনারেশন চলতেছে না, এই জেনারেশনের সাথে আমাদের মিলন ভাই যায় না, মিলন ভাই যায় না। এটা আমি কিভাবে বুঝাবো আপনাকে? এই শিক্ষা ব্যবস্থাটাই আসলে আমাদের যায় না। মিলন ভাইরা তো অনেক সিনিয়র ভাই, তো তারা যেই সিস্টেমে আসলে, উনি কিন্তু ওদের বলছে যে আমরা দিয়ে কালি দিয়ে লিখছি, এরকম একটা কথা বলছে কোথাও। এখন কিন্তু এই সিচুয়েশন না, এখন এআই যুগ চলতেছে। আমাদেরকে বুঝতে হবে আমার বাচ্চা কি চায়, সে কিভাবে পড়াশোনা করতে চায়, সে কি ধরনের পড়াশোনা চায়। এইটা যদি আমরা না বুঝি তাহলে আমরা তাহলে এটা একটা সাধারণ আন্দোলন, মানে এটার পিছনে কোনো মানে কেউ কি এটার ফায়দা লুটছে কিনা বা যদি লোটার চেষ্টা করে, যদি লোটার চেষ্টা করে ফায়দা লোটার, তাহলে সে ভুল করবে। না, এটা করতেছে, এটা ইতিমধ্যে প্রুফ হয়েছে। আপু আমি যদি বলি যে বিষয়টা এটা কিন্তু মানে যারা এই জুলাই বা এই সরকার বা বাংলাদেশপন্থী মানুষের বিরুদ্ধে তো যারা আছে, অপোনেন্ট যারা আছে, যারা পলাতক, তারা কিন্তু এগুলোর সুযোগ 100%
নিতে চাচ্ছে, এবং এটা ইতিমধ্যে আমরা আপু মিডিয়ার বা বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা দেখতেছি এই বিষয়টা। তো আপনার সাথে আমি যদি একটু বলি, মিলন সাহেব আজকে মন্ত্রী হলেন, এখন একসময় সে প্রতিমন্ত্রী থেকে কিন্তু চার্টারেল প্রতিমন্ত্রী বা বাংলাদেশের যেই একটা ভয়ঙ্কর একটা জায়গা ছিল, যে শিক্ষা ব্যবস্থার যে নকল প্রবণতা, সেই জায়গাটা কিন্তু প্যারেক মেরে খুব মানে কি বলে বা ফাটাকেস্টের মতো তিনি কিন্তু হ্যাঁ, এসেছিলেন। সময় সময় সবাই, আমি একটু বলি, দেখুন, পারফেকশন আপনিও না, আমিও না, আপুও না, আসলে আমাদের পারফেকশন সবার নাই, এটা সৃষ্টিকর্তা করতে গিয়ে তার কিছু মুদ্রা দোষ আছে। আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় লিখছি, কিন্তু সবকিছু মিলিয়ে চারপাশে যে ডাকাত, বড় বড় পুকুর চোর, সমুদ্র চোর, আপনি যদি মনে করেন তার এই কথায় তার আতেলগিরি বা সে একটা এই যে এই মুদ্রা দোষ অতিকথন, এটাই সমস্যা, কিন্তু সে যদি দুর্নীতিবাজ না হয়, সে যদি ওই ভালো অন্যান্য যে জায়গাটা আমরা মন্ত্রীদের কাছে প্রত্যাশা করি, ওই জায়গায় যদি সে রাইট থাকে, সৎ থাকে, তাহলে কিন্তু আমাদেরকে তার এই মুদ্রা দোষগুলো বা সে কিন্তু সংসদে সরাসরি ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়েছেন। তো আমি বলবো ভাই, রবিন ভাই, আপনিও আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, আমরাও বিভিন্ন মাধ্যমে ছিলাম। আমার মনে হয় তাকে বাদ দিয়ে আরো বড় ধরনের ডাকাতকে এখানে আনার চেয়ে বরং সে যেহেতু ক্ষমা চেয়েছে এবং সে এখন এই বিষয়গুলো উপলব্ধি করতেছে, আমার মনে হয় এই বিষয়টা তাকে পদত্যাগ করতে হবে। আমি ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসেবে আমি মনে করি তাকে আরো একটু সময় দেওয়া উচিত। এই যে জেনারেশন গ্যাপ, হ্যাঁ, জেনারেশন গ্যাপটা বুঝতে হবে আপনার। মিলন ভাই সিনিয়র পার্সন, তিনি এখনকার বাচ্চারা কি ধরনের সুযোগ সুবিধা চায়, এইটা যদি পরামর্শ নেয়, অ্যাডভাইজার নেয়, একটা অ্যাডভাইজার যদি তিনি নেন যে ঠিক আছে জেনজি থেকে একটা অ্যাডভাইজার আমার হোক, রাইট, হ্যাঁ, আমরা ওই ধরনের খুব সিস্টেম সুন্দর একটা ডেভেলপ বিষয়। তো বিষয়টা এরকম হইতে হবে, জেনারেশন গ্যাপ বুঝতে হবে করতে আমাদের। পারে। আমি আরেকটু অ্যাড করি, ওইখানে একটা প্রশ্ন ছিল যে হাসিনা ফিরে আসতে চায় এরকম, আমি ওইটা একটু রিপিট করি। হ্যাঁ, আমরা কিন্তু আওয়ামী লীগের আমলে দেখেছি যে জামায়াত বিএনপির উপরে কিন্তু প্রচুর পরিমাণ স্টিম রোলার চলছে, হামলা মামলা করছে। আচ্ছা, আমরা চেয়েছি তো এটার পরিত্রাণ, কিন্তু এখন কিন্তু এটা রিপিট হচ্ছে। আমরা তো এটা চাইনি, এইটা কিন্তু আমরা চাইনি যে ঠিক আছে এইটা অফ হবে, কিন্তু গণতান্ত্রিক দেশের মধ্যে সবাই রাজনীতি করতে পারবে, কথা বলতে পারবে। এখন আমরা কি করলাম, আমরা 24শে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম। এটা কি আমাদের রাইটস? এটা থেকে আমাদের ঠিক হইলো? না না, রবিন ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ না, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ। আচ্ছা, তাহলে আওয়ামী লীগ যেটা করলো, জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে দিল, তাহলে আমরা এখন যারা ক্ষমতায় আসছে তারা আবার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিল। আপনারা যারা অপরাধী ছিল, লেট মি ফিনিশ অ্যাজ সাচ, যারা অপরাধী ছিল তাদেরকে আপনারা আইনের আওতায় আনতে পারতেন, যদি আপনাদের আইন ভালো থাকতো, আপনাদের দেশ চালানোর সক্ষমতা থাকতো। আপনারা সেটা না করে, বলি আপনার, মানে এটা আমি একেবারে শেষে বললাম, আপনার চোখ খুলে যাবে, বাস্তবতাটা বলি। জামাতকে নিষিদ্ধ করা হলো সম্ভবত 3 তারিখ বা না 1 তারিখে, নাকি এরকম কাছে, হ্যাঁ 1 বা 2 তারিখে, এর 3 দিন পরে তো। হ্যাঁ, তো বিষয় দেখেন। আচ্ছা রবিন ভাই বা আপু, 71 সালের ইতিহাসে আমরা ছিলাম না, বাট আমরা তো ইতিহাস আরো শত বছরের আগেরও শুনি। আচ্ছা, 71 সালে কি জামাত ক্ষমতায় ছিল? গোলাম আজম প্রধানমন্ত্রী ছিল? আচ্ছা দেখুন, জামাতের আসলে মানে এই গান্ডুদেরকে মানে আমি খুব খুব বকা দিই যে এরা আসলে তাদের মূল কথাগুলো বলতে পারে না। আরে জামাত ছিল 71 সালে 6ষ্ঠ কি 7ম বৃহত্তম দল। জামাতের সে নেজামে ইসলামও বড় দল ছিল, এছাড়া মুসলিম অনেক বড় বড় দল ছিল। নুরু কি, নুরুর দলটা ধরেন এখন 7ম বা 8ম বৃহৎ দল, কিন্তু নুরু ফুকাছে কেন? নুরু ভিপি ছিল, নুরু নিজে খুব ডাইনামিক, বা নুরুর দলে কয়েকজন ভালো ভালো নেতা আছে, বাট দল কিন্তু ছোট, 7ম দল নাকি। তো জামাতেরও ছোট দল ছিল, বাট জামাতের কয়েকজন ভালো নেতা ছিলেন, আলোচিত ছিলেন। আচ্ছা, 71-এর যে বিষয়টাকে বলা হচ্ছে যে জামাত, আমার এলাকার মানুষ যারা অশিক্ষিত তারা মনে করে কি জামাতই গুলি করে মারছে, জামাতই সবকিছু তছনছ করছে। আসলে জামাতের বিষয়টা কি ছিল? জামাত এই বাংলাদেশের অভ্যুদয়
হোক, এটা জামাত চায়নি। জামাত চেয়েছিল দুই পাকিস্তান কি চাক, এক থাক। জামাত চায়নি যে বাংলাদেশ সৃষ্টি হোক। একসময় রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, তাকেও রাজাকার বলা হয়েছিল। এখন বিষয় হলো জামাত তার দায় এড়াতে পারে না, কারণ যেহেতু বাংলাদেশ সৃষ্টি হয়েছে আর সে যেহেতু বাংলাদেশ না হওয়ার জন্য বিরোধিতা করছে, জামাতের দোষ আছে। এখন এই দোষটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এখন মনে হচ্ছে যে 5ই আগস্টে বা এই যে হাসিনা 16 বছরে যত অপকর্ম যেভাবে গুলি করে মারছে, গুম করছে, সরাসরি জামাত তো সরাসরি এটা করে নাই। হ্যাঁ, জামাত ধরেই নিলাম জামাত ওই পাকিস্তানি বাহিনীদেরকে পথ দেখিয়ে দিয়েছে, বা কোনো কোনো জায়গায় হয়তো জামাত এই অকারেন্স করেছে, কিন্তু হাসিনা এই যেরকম ক্ষমতায় ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত, জামাত কি 71 সালে ক্ষমতায় ছিল না। কিন্তু তারপরও দায় এড়াতে পারে না। এখন জামাতের আপনি দেখেন আপু, আরেকটু অবাক হবেন, 71 সালে কতগুলো মিডিয়া ছিল বাংলাদেশে? ঘরে ঘরে দেয়ালে দেয়ালে সিসি ফুটেজ ছিল। 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত বুয়া যিনি রান্না করে তার একটা স্মার্টফোন আছে, রিক্সা চালকের স্মার্টফোন আছে, টোকাইয়ের স্মার্টফোন আছে, যে কেউ এটা দেখতে পারছে। সিসি ক্যামেরা অভাব নাই, ইন্টারন্যাশনাল মিডিয়া আকাশ বিভিন্ন দিক থেকে অভাব নাই। এত কিছুর পরেও ফ্যাক্ট চেকিং করতে গিয়ে ক্রস চেক করে আমরা কনফিউজ যে আসলে এটা সে কি আসলে দায়ী কিনা, আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি না আপু। তাহলে 71 সালের যে এত কল্প কাহিনী গল্প আপনি ঝুলিয়ে দিচ্ছেন, আপনি এত মিডিয়া ছিল, এত কিছু ছিল, সন্দেহিত ভাবে করা হচ্ছে। আমি জামাতকে এই জন্য গান্ডু বলি যে ওদের হয়ে যারা মিডিয়াতে কথা বলে ওরা আসলে টু দা পয়েন্টে কথা বলতে পারতেছে না। আরে ভাই, তুই অপরাধী ছিলি, অপরাধী তো জার্মানিও ছিল, কিন্তু সেই জার্মানি পৃথিবীতে এখন সবচেয়ে মানবিক না? তারা অপরাধী তো জাপানও ছিল। পৃথিবীতে যারা অপরাধ করেছে তারাই এখন বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো, তারা ভালো কাজ করতেছে। তো জামাত সেটা কেন পারবে না? কিন্তু জামাত আসলে স্পষ্ট ভাবে তারা এই তাদের মূল ফোকাসটা, মূল কথাটা আসলে কখনোই বলতে পারতেছে না। আর জামাত ক্ষমাটা চাইলে সমস্যা কি? জার্মান যদি এত বড় ক্ষতি করছিল, পৃথিবীতে বিভিন্ন যত জায়ান্টরা ছিল তারা তো ভালো দেখতেছে, ভালো কাজ করতেছে। এখন জামাত কেন তার এই বিষয়টা স্পষ্ট করতেছে না, আর কেন সে তার এই জায়গাটা যৌক্তিক জায়গা খণ্ডন করছে না? আমি এটা বললাম যে আপনি বললেন যে জামাতকে নিষিদ্ধ করছে। আমি একটু বলি, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি এই প্রেক্ষাপটে আপনার যেটা বলার আছে সেটা অল্প কথা যদি বলেন। এই প্রেক্ষাপটে আমি ওটাই বললাম যে বাংলাদেশ সবাই রাজনীতি করবে। আমরাও যখন আমাদের নিবন্ধন ছিল না, 22-23-এ যখন আমরা আন্দোলন করেছি তখন আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, তখন তো আমরাও বলেছি যে বাংলাদেশে সবাই গণতান্ত্রিক দেশ, সবাই রাজনীতি করতে পারবে। তো এই যে একটা দলের নেতাকর্মীরা অপরাধ করেছে, তার মানে দলকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করবেন, এইটা আসলে এটা আওয়ামী লীগের ভিতরে অনুতপ্ত আপনি দেখেছেন? এইটা যায় না। হ্যাঁ, অনুতপ্ত হোক চাই অনুতপ্ত হোক, সেটা তো আপনার বিষয় না, আমার বিষয়। অনুতপ্ত হলে আপনি এটা ভুলে যাবেন, এটা তো আইন না। না ভাই, আমি তো বলতেছি যে জামাত তো ক্ষমা পাওয়ার যোগ্য, আওয়ামী লীগও ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু তারা ক্ষমা প্রার্থনা করছে না কেন? তারা যে ভুলে ছিল, তারা যে অন্যায় করেছে, আচ্ছা আমরা তো দেখেছি ছাত্রলীগ হাতে মানে পুলিশের পাশাপাশি তারা গুলি করছে, মারছে, কোপাইছে, বিচ্ছিন্ন করে ফেলছে। 71-এর এগুলো জামাতেরটা আপনি নিজ চোখে দেখছেন বা কোনোভাবে এটা হয়েছে? কিন্তু তারপরে বিশ্বাস করে জামাত দেশ বিরোধী ছিল, তারা এই দেশ। কিন্তু এখন আপনি দেখেন যে একটা বাচ্চা বর্তমান সময়ে যারা যুবক তরুণ, তারা নিজ চোখে যেটা দেখছে আপু, আর 71-এ যেটা শুনেছে, তাহলে আপনি সাময়িক কেন করবেন? আপনি পার্মানেন্ট বন্ধ করে দেন, পার্মানেন্ট নিষিদ্ধ করেন। আমি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয়, কিন্তু আমি চাই যে আওয়ামী লীগ যে অন্যায়টা করেছে সেটা কি সে তার অনুতপ্ত? অপরাধী কখনো অপরাধ করে বলে আমি অপরাধ, আর যদি অপরাধের অনুতপ্ত না হয়ে উল্টো আরো এটাকে ন্যারেটিভ দিয়ে অন্য কিছু বলে, তাহলে তো অপরাধীর শাস্তি ভোগ করতে হবে নাকি আপু? এটাই তো কমন।